নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার গল্পের ঝুলিতে থাকছেন সত্যজিৎ রায়। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা স্পটলাইট। ছোটনাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি। আরও বাঙালিরা আসে। কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে, কেউ কেউ বাড়ি, বাংলো, হোটেল ভাড়া করে থাকে। দিন দশেকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায়। বাবা বলেন, আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই, কিন্তু জলবায়ুটা তো ফ্রি। আরে সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না। দলে ভারী হয়ে আসি, তাই গাড়ি ঘোড়া, সিনেমা, থিয়েটার, দোকানপাট না থাকলেও 10টা দিন দারুণ ফুর্তিতে কেটে যায়। একটা বছরের ছুটির সঙ্গে আর একটা বছরের ছুটির তফাৎ কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে। কারণ 4 বেলা খাওয়া এক, সেই মুরগির মাংস, ডিম, অড়হর ডাল, বাড়িতে দোয়া গরুর দুধ, বাড়ির গাছের জামরুল, পেয়ারা। দিনের রুটিন এক, রাত 10টায় ঘুম, ভোর 6টায় ওঠা, দুপুরে তাস মনোপলি, বিকেলে চায়ের পর রাজা পাহাড় অবধি ইভিনিং ওয়াক, অন্তত একদিন কালীঝোড়ার ধারে পিকনিক। দিনে ঝলমলে রোদ আর তুলো পেঁজা মেঘ, রাত্রিরের আকাশের এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ। কাক, শালিক, কাঠবিড়াল, গুবরে, ভোমরা, গিরগিটি, কাঁচপোকা, কুঁচফল সব এক। কিন্তু এবার নয়, এবার একটা তফাৎ হলো। অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো, সে হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার। আমার ছোট বোন শর্মী, 12 বছর বয়স, তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে। আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই। এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করেছে। ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে, শার্টের নিচে গেঞ্জি পরে না, ওপরের 3টে বোতাম খোলা রাখে। সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে 3 জন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে। সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা এয়ার কন্ডিশনড হলদে মার্সিডিজ গাড়ি। সেবার আন্দামান যাওয়ার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে, আর আশেপাশের ছোট নৌকাগুলো সেই ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে। অংশুমানের জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদের ঠিক সেই রকমই অবস্থা হয়। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ কেউ বাদ যায় না। মোট কথা, এই একরত্তি শহরে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। ছোট মামা ছবি টবি দেখেন না, শখ হলো পামি স্ত্রীর। তিনি বললেন, ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে, এ সুযোগ কলকাতায় আসবে না। মারও বেশি ইচ্ছে অংশুমানকে একদিন ডেকে খাওয়ানোর। শর্মীকে বললেন, হ্যাঁ রে, তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পড়িস টড়িস, ও কি খেতে ভালোবাসে জানিস? শর্মী মুখস্থ আউড়ে গেল। কই মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কচি পাঁঠার ঝোল, তন্দুরি চিকেন, মুসুর ডাল, আমের মোরব্বা, ভাপা দই, তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাবা বললেন, খেতে বলতে তো আপত্তি নেই, হয়তো বললে আসবেও, তবে সঙ্গের ওই মোসাহেবগুলো। ছেনিদা আমার খুড়তুতো ভাই, সে সাংবাদিক, খবরের কাগজের আপিসে কাজ করে।
ছুটি পায় না বললেই চলে। এবারে এসেছে ঝিকুড়িতে সাঁওতালদের একটা পরব হয় এই সময়, সেই নিয়ে ফিচার লিখতে। সে বলল, এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে। লোকটা বছরে 367 দিন শুটিং করে, ছুটির মৌকা কি করে পেল সেটাই তো একটা স্টোরি। একমাত্র ছোটদারই কোনো তাপ উত্তাপ নেই। ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে, ফিল্ম সোসাইটির মেম্বার, জার্মান, সুইডিশ, ফরাসি, কিউবান, ব্রাজিলিয়ান ছবি দেখে। বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশুনো করছে। অংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে 3 মিনিট দেখে ডিসগাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হয় এবারে ছুটিটাই মাটি। ফিল্ম স্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটাই নষ্ট করে দিয়েছে। যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে 2-4 জন আছে যারা এখানেই থাকেন। তাদের মধ্যে গোপেন বাবু একজন। একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে 22 বছর। চাষের জমিও নাকি কিছু আছে। বয়স বোধ হয় বাবার চেয়ে বছর 5-এর বেশি। রসিক মানুষ, উনি এলেই মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। আমরা পৌঁছানোর 2 দিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির। খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকোঁচা মারা ধুতি, হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেডস জুতো। বাংলোর বাইরে থেকেই হাঁক দিলেন ভদ্রলোক, চৌধুরী সাহেব আছেন নাকি? আমরা চা খাচ্ছিলাম। বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে। ওরে বাবা, এ যে দেখছি এলাহি কারবার, বললেন ভদ্রলোক। আমি কিন্তু শুধু 1 কাপ চা। গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল। বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন। দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি। তা এবার তো এখানে বেশ রমরমা ব্যাপার মশাই, বললেন বাবা। কেন? ভদ্রলোকের ভুরু কুঁচকে গেছে। বাবা বললেন, সে কি মশাই, তার আর হাট বসে গেছে এখানে, আর আপনি জানেন না? তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি, বললেন ছোট মামা। এত বড় ফিল্ম স্টার এসেছে এখানে, শহরে হইচই পড়ে গেছে, আর আপনি সে খবর রাখেন না? ফিল্ম স্টার? গোপাল বাবুর ভুরু এখনো কুঁচকানো। ফিল্ম স্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই? ফিল্ম স্টার মানে তো শুটিং স্টার, তারা তো শুটিং করে শুনেছি। শুটিং স্টার জানো তো সুমোহন? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেন বাবু। আজকে আছে, কালকে নেই, ফস করে খসে পড়বে আকাশ থেকে, আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করলো অমনি পুড়ে ছাই, তখন পাত্তাই পাওয়া যাবে না তার। ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেন বাবুর কথাটা তার মনে ধরেছে। আসল স্টারের খবরটা তাহলে পৌঁছায়নি আপনাদের কাছে? গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেন বাবু। আসল স্টার? প্রশ্নটা করলেন বাবা, কিন্তু সকলের দৃষ্টি গোপেন বাবুর দিকে। সকলেরই মনে এক প্রশ্ন। গির্জার পেছন দিকে কলুটোলার চাটুর্যেদের যে একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে, দেখেছেন তো? সেইখানে এসে রয়েছেন এক ভদ্রলোক, নাম বোধ হয় ওই কালিদাস বা কালীপ্রসাদ বা ওই রকম কিছু একটা, পদবী ঘোষাল। স্টার বলছেন কেন? বাবা জিজ্ঞেস করলেন। বলবো না, একেবারে পোল স্টার, স্টেডি, ইটারনাল। 100-র ওপর বয়স, কিন্তু দেখে বোঝার জো নেই। বলেন কি? সেঞ্চুরিয়ান? মামার হাঁয়ের মধ্যে চিবন ও টোস্টের অনেকটা এখনো গেলা হয়নি। সেঞ্চুরি প্লাস 26, 126 বছর বয়স ভদ্রলোকের। জন্ম 1856। সিপাহী বিদ্রোহের ঠিক 1 বছর আগে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861।
আমাদের কথা বন্ধ, খাওয়া বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়ে। প্রায় 1 মিনিট কথা বন্ধের পর ছোটদা প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি নিজেই বলেছেন? নিজে কি আর যেচে বলেছেন? অতি অমায়িক ভদ্রলোক, নিজে বলার লোকই নন। কথায় কথায় বেরিয়ে পড়ল। দেখে মনে হবে এই ধরুন 80-82। ওরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল। একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম, পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল পেড়ে শাড়ি। কথার ছলে শুধলুম, আপনার গিন্নির এখানের ক্লাইমেট শ্যুট করছে তো? ভদ্রলোক স্মিত হাস্য করে বললেন, গিন্নি নয়, নাত বউ। আমি তো বললুম, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বয়সটা? কত মনে হয় জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললুম, দেখে তো মনে হচ্ছে 80-82। আবার সেই মোলায়েম হাসি হেসে বললেন, অ্যাড অ্যানাদার 46। বুঝুন তাহলে, সোজা হিসেব। এরপর ব্রেকফাস্টটা ঠিকমতো খাওয়া হলো না। এমন খবরে খিদে মরে যায়। ভারতবর্ষের না, শুধু ভারতবর্ষ কেন, খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসেছেন। আর আমরা যখন রয়েছি তখনই রয়েছেন, এটা ভাবতে মাথা ভোঁ ভোঁ করছে। দেখে আসুন গিয়ে, বললেন গোপেনবাবু। এমন খবর তো চেপে রাখা যায় না, তাই বললুম 2-4 জনকে। সুধীর বাবুদের, সেন সাহেবকে, বালিগঞ্জ পার্কের মিস্টার নেওটিয়াকে, সবাই গিয়ে দর্শন করে এসেছেন। আর 2 দিন যাক না, দেখুন কি হয়। আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। আচ্ছা, লোকটির স্বাস্থ্য কেমন? মামা জিজ্ঞেস করলেন। সকাল বিকেল ডেইলি 2 মাইল হাঁটেন। হাঁটেন। লাঠি একটা নেন হাতে। তবে সে তো আমিও নি। ভেবে দেখুন, আমার দ্বিগুণ বয়স। উফ, ভদ্রলোকের আয়ু রেখাটা। মামার 1 ট্র্যাক মাইন্ড। দেখবেন হাত, বললেন গোপেনবাবু। বললেই দেখাবেন। ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল। স্টোরি, স্টোরি, এর চেয়ে ভালো স্টোরি আর হয় না। এ তো একেবারে স্কুপ। তুই কি এখনই যাবি নাকি? প্রশ্ন করলেন বাবা। 126 বছর বয়স, বলল ছেনিদা। এরা কিভাবে মরে জানো তো? এই আছে, এই নেই। ব্যারাম ট্যারামের দরকার হয় না। সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলা। পরে দর্শনের হিড়িক পড়ে গেলে আর চান্স পাবো ভেবেছ? বস। বাবা একটু ধমকের সুরেই বললেন, সবাই একসঙ্গে যাব। তোর তো একার প্রশ্ন নেই, আমাদের সকলেরই প্রশ্ন আছে। খাতা নিয়ে যাস, নোট করে নিবি। বোগাস, কথাটা বলল ছোটদা। আর বলেই দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল, বোগাস, ধাপ্পা, এটা গুল। মানে? গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো। দেখো সুরঞ্জন, শেক্সপিয়ার পড়েছ তো? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, জানা আছে তো? সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না। ছোটদা একটু গলা খাঁকড়ে নিল। আপনাকে বলছি একটা কথা গোপেনবাবু, আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা 100 বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যাবাদী, না হয় জঙ্গলি ভূত। রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রাম আছে শোনা গিয়েছিল, মেজরিটি নাকি 100-র বেশি বয়স। তারা এখনো ঘোড়া টোড়া চড়ে। এই নিয়ে ইনভেস্টিগেশন হয়। দেখা যায় এরা সব একেবারে প্রিমিটিভ। তাদের জন্মের কোনো রেকর্ডই নেই।
পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টো পাল্টা জবাব দেয়। 90-এর গাঁট পেরোনো চারটিখানি কথা নয়। লংজিভিটির একটা লিমিট আছে তো। নেচার মানুষকে সেভাবেই তৈরি করেছে। বার্নার শ, বার্টন্ড, রাসেল, পিজি উডহাউস কেউ পৌঁছতে পারেননি 100-এ। যদুনাথ সরকার পারেননি। সেঞ্চুরি কি মুখের কথা, আর ইনি বলছেন 126। জোরো আগার নাম শুনেছিস? খেঁকিয়ে প্রশ্ন করলেন মামা। না, কে জোরো আগা? তুর্কি লোক কিংবা ইরানের, ঠিক মনে নেই। 34-35-এর কথা। 164 বছরে মারা যায়। সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ। বোগাস। ছোটদা মুখে যাই বলুক, কালী ঘোষালের বাড়ি যখন আমরা গেলাম, সে বোধহয় অবিশ্বাসটাকে আরো পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেনবাবুই নিয়ে গেলেন। বাবা বললেন, আপনি আলাপটা করিয়ে দিলে অনেকটা সহজ হবে। চেনা নেই, শোনা নেই, কেবল ওই 126 বছর বলে দেখা করতে যাচ্ছি, এটা কেমন যেন লাগে। ছেনিদা অবশ্য সঙ্গে নোটবুক আর 2টো ডট পেন নিয়েছে। মা বললেন, আজ তোমরা আলাপটা সেরে এসো, আমি এর পর দিন যাব। কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার, কাঠের চেয়ার, মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে। ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম। গোপেনবাবুর, ঘোষাল সাহেব বাড়ি আছেন? হাঁকের মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন। মন খালি বলছে 126, 126, 126, অথচ চেহারা দেখলে সত্যিই 80-র বেশি বলে মনে হয় না। ফর্সা রং, বাঁ গালে একটা বেশ বড় আঁচিল, টিকলো নাক, পরিষ্কার চাহনি, কানের দুপাশে দুগোছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক। এককালে দেখতে বোধহয় ভালোই ছিলেন, যদিও হাইট 5 ফুট 6-7-এর বেশি নয়। গায়ে সিল্কের পাঞ্জাবি, পাজামা, কটকি চাদর, পায়ে সাদা কটকি চটি। চামড়া যদি কুঁচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে। আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন। ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করছিল বোধহয়। বাবা, রঞ্জু বস না বলতে একটা টুলে বসে পড়ল। সে এখনো গম্ভীর। এভাবে আপনার বাড়ি চড়াও করাতে ভারী লজ্জিত বোধ করছি আমরা, বললেন বাবা। তবে বুঝতেই পারছেন, আপনার মতো এমন দীর্ঘজীবী মানুষ দেখার সৌভাগ্য তো আমাদের হয়নি, তাই আর কি। ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, অ্যাপোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই। একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে, সেটাই তো স্বাভাবিক। বয়সটাই যে আমার বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন, সেটা কি আর বুঝি না? আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সঙ্গে আলাপ হলো, এ তো আনন্দের কথা। তাহলে একটা কথা বলেই ফেলি। বাবা বললেন, একটা অনুমতি নেওয়ার প্রয়োজন। আমার এই ভাইপোটির নাম শ্রীকান্ত চৌধুরী, এ হলো সাংবাদিক। এর খুব শখ, আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায়। অবশ্যই আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কিসের? ভদ্রলোক অমায়িক হেসে বললেন, শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য। গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসিয়ার নাম শুনেছেন? শোনেননি? মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গায় নেমে 17 কিলোমিটার দক্ষিণে। তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের, সেসব তো আর নেই।
তবে বাড়িটা আছে, তারই এক কোনায় পড়ে আছি। সেখানকার লোকে বলে জমের অরুচি, আর বলবে নাই বা কেন। গিন্নি গত হয়েছেন 52 বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে একটি, ডাক্তারি করে, তারও আসার কথা ছিল। এক রুগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে আসতে পারলে না। একাই আসতে পারতুম, চাকর সঙ্গে ছিল, নাত বউ দিলে না, সে এসেছে সঙ্গে। এই 3 দিনেই পুরো সংসার পেতে বসেছে, ঘড়ির কাঁটার মতো চলছে সব। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে। টেপ রেকর্ডারটার ব্যাটারি খতম, সেটা টের পেয়েছে আষাঢ় দিন রোববারে, তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা পেন্ট্যাক্স ক্যামেরা আছে, তবে একটা সময়ে সেটার সদ্ব্যবহার হবে নিশ্চয়ই। ছবি ছাড়া এ লেখা ছাপা হবে কি করে? কিছু মনে করবেন না। ফাঁক পেয়ে মামা বললেন, আমি না আবার একটু ওই পামিস্ট্রির চর্চা করি, বিলেতি মতে অবশ্য। তা আপনার হাতখানা যদি একটু দেখতে দেন, মানে শুধু একবারটি চোখ বুলাবো। দেখুন না। কালী ঘোষাল ডান হাত বাড়িয়ে দিলেন। মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিট খানেক দেখে মাথা নেড়ে বললেন, ন্যাচারালি আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ু রেখাতে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে নেমে আসবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ স্যার। এবার বাবা বললেন, আপনার স্মরণ শক্তি কি এখনো মানে? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, বললেন কালী ঘোষাল। কলকাতায় কি আপনি একেবারেই আসেননি? প্রশ্ন করল ছেনিদা। এসেছি বই কি, পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজ। কর্নওয়ালিস স্ট্রিটে হোস্টেলে থাকতুম। ঘোড়ার ট্রাম? ঢের চড়েছি। 2 পয়সা ভাড়া ছিল, লালদিঘি টু ভবানীপুর। রিক্সা ছিল না তখন। পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের 5 মাথার মোড়ে। পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা, সে কথাও মনে আছে। আজকাল যেমন রাস্তাঘাটে কাক চড়ুই, তখন হাড় গিলে চলে বেড়াতো কলকাতার রাস্তায়। বলতো স্ক্যাভেঞ্জার বার্ড। আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত, প্রায় আমার কাঁধের হাইট, তবে বুঝলেন একেবারে নিরীহ। তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে? ছেনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন। বিখ্যাত মানে? রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক, আলাপ অবশ্যই ছিল না। আমি আর কে এমন যে আলাপ থাকবে? তবে একবার তরুণ বয়সের রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম, কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায়। সে তো বিখ্যাত ঘটনা, বাবা বললেন। বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো, একটানা কলকাতায় থাকলে হয়তো দেখতে পেতুম, কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই। তবে হ্যাঁ, বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে। হেদোর পাশ দিয়ে হাঁটছি আমরা 3 বন্ধুতে, বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে, মাথায় ছাতা, পায়ে চটি, কাঁধে চাদর, আমার চেয়েও মাথায় খাটো। ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে। বিদ্যাসাগরের পা পড়তেই পপাত চ। আমরা 3 জন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম। হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায়, সেটাও তুলে এনে দিলুম। ভদ্রলোক উঠে করলেন কি জানেন? এ জিনিস ওনার পক্ষেই সম্ভব ছিল। যে ছোবড়ায় আছাড় খেলেন সেটা বাঁ হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল, তার মধ্যে ফেলে দিলেন। আমরা আরও আধ ঘন্টা ছিলাম, তার মধ্যে চা এলো, আর তার সঙ্গে নিঘাত নাত বউয়ের তৈরি ক্ষীরের ছাঁচ।
শেষকালে যখন বিদায় নিতে উঠলাম, ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে। সেই সঙ্গে অবশ্যই ছবিও তুলেছে খান দশেক। সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের আপিসে। সেখানেই ছবি ডেভেলপিং, প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে। 5 দিনের মধ্যেই লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সে কাগজ আমাদের হাতে চলে এলো। লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন, বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি। ছেনিদা স্কুপ করলো ঠিকই, আর তার ফলে তার আপিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরো 7খানা দেশি বিলিতি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা বলা হয়নি। ফিল্ম স্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে মার্সিডিজ গাড়ি করে 10 দিনের ছুটি 5 দিনে খতম করে কলকাতায় ফিরে গেছেন। তার নাকি হঠাৎ করে শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা। শর্মী খুব একটা আফসোস করল না, কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে। সত্যি বলতে কি, খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করতে যায় তখন তোমার নাম কি খুকি জিজ্ঞেস করাতে হিরোর ওপর থেকে অন্তত সিকিবাগ ভক্তেই তার এমনিই চলে গিয়েছিল। তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে। বাবা বললেন, সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, সেটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না। আমরা ফিরে আসার আগের দিন কালী ঘোষাল আর তার নাত বউ আমাদের বাড়িতে খেলেন। অল্পই খান ভদ্রলোক, তবে যেটুকু খান তৃপ্তি করে খান। জীবনে কখনো ধূমপান করিনি। তাছাড়া পরিমিত আহার, দুবেলা হাঁটা, এইসব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পাননি। আপনার ফ্যামিলিতে আর কেউ কি খুব বেশি দিন বেঁচে ছিলেন? জিজ্ঞেস করলেন বাবা। তা বেঁচে ছিলেন বই কি, শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল। প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন। 113 বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদা তাকে ডেকে বললেন, গঙ্গা যাত্রার আয়োজন করো, আমার সময় এসেছে। অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই। চামড়া টান, দাঁত পড়েনি একটাও, চুলে যৎসামান্য পাক ধরেছে। যাই হোক, অন্তর্জলীর ব্যবস্থা করা হলো। হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে শোয়া অবস্থায় চক্ষু মুদলেন। আমি পাশে দাঁড়িয়ে। আমার বয়স তখন 42। সে দৃশ্য ভুলব না কখনো। রিমার্কেবল বলে দীর্ঘশ্বাস ফেললেন মামা। কলকাতায় ফেরার 7 দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল একটা বাঁধানো মোটা বই নিয়ে। বই ঠিক নয়, পত্রিকা, নাম বায়োস্কোপ। বলল, নরবঙ্গ পত্রিকার এডিটর সীতেশ বাগজির থেকে 50 টাকা জমা রেখে এই বইটা একদিনের জন্য বাড়ি আনতে পেরেছে। 2 পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোঁজা ছিল। সেই পাতা খুলে বইটা আমাদের সামনে ফেলে দিল। ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি, যাকে বলে ফিল্মের স্টিল, চকচকে আর্ট পেপারে ছাপা, পৌরাণিক ছবির স্টিল। ফিল্মের নাম শবরী। ছবির তলায় লেখা, প্রতিমা মুভিটনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রী রামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালী কিঙ্কর ঘোষাল ও কিরণ শশী। চেহারাটা মিলিয়ে দেখ, স্টুপিড, বলল ছোটদা। দেখলাম মিলিয়ে। কিরণ শশীর চেয়ে 3 ইঞ্চি লম্বা, অর্থাৎ মাঝারি হাইট। খালি গা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা, টিকালো নাক,
ডান গালে বেশ একটা বড় আঁচিল। বয়স দেখে 25-এর বেশি মনে হয় না। আমার কেমন বুকটা খালি খালি লাগছে। জিজ্ঞেস করলাম, এটা কবেকার ছবি ছোটদা? সিপাহী মিউনিটির 68 বছর পরে, 1924, সাইলেন্ট ছবি। তার হিরো হচ্ছেন কালীকিঙ্কর ঘোষাল। এই প্রথম আর এই শেষ ছবি। 3 মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে। বলছে নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না, চিত্রাভিনেতা হিসাবে এর কোনো ভবিষ্যৎ নাই। তার মানে ওর বয়স, হ্যাঁ যা মনে হয় তাই, 80-82। 24 সালের এ ছবিতে যদি বছর 25 বয়স হয়, তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ। গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই। লোকটা তাহলে তো একেবারে বোগাস, 420। ভাবছিলাম কাগজে লিখে টিকে সব ফাঁস করে দিই, কিন্তু করব না, কারণ লোকটার শার্প ব্রেন আছে, সেটার তারিফ করতেই হয়। যখন বয়স ছিল রাম হরকান হরকেছে, কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল একটি মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের ওপর থেকে টেনে নিজের ওপর এনে ফেলতে হয়।